বড়নগর বরাবর বলা হতো বাম দুর্গ, আর সেখানেই বাঁকুড়ার কঠিন মাটি পেরিয়ে নায়িকা খোলস ছেড়ে চলে এসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের অতিথি অভিনেত্রী বলবো না, রাজনীতিক সায়ন্তিকা। সায়ন্তিকা, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমি আর অভিনেত্রী বলবো না, কারণ গ্ল্যামার ওয়ার্ল্ড আপনি বহুদিন আগে ছেড়ে দিয়েছেন। এখন রাস্তায় আপনাকে ঘুরলেই দেখা যায়। বড়নগর মানুষ এই অভিযোগ করেন না যে সায়ন্তিকাকে দেখা যায় না। কতটা কঠিন লড়াই? না, কঠিন না। যে কাজটা করব সেই কাজটা নিষ্ঠা সহকারে করা উচিত। আমি অভিনয় জগৎ ছেড়ে দিয়েছি এটা বলবো না, কিন্তু যেহেতু আমার ওপরে একটা কঠিন দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা ঠিকমতো পালন করাটাও আমার কর্তব্য। তো যাতে কেউ না বলতে পারে যে নায়িকা, তাকে দেখা যায়নি এলাকায়, বা সে এসি গাড়ি থেকে হাত নাড়িয়ে চলে গেছে, যেটা একটা জেনারেলি মানুষের পারসেপশন হয়। সেটাই আমার মূল লক্ষ্য ছিল, যে সেই পারসেপশনটা মানুষের ভাঙতে হবে, যে হাতে 5টা আঙুল সমান হয় না। সায়ন্তিকা ব্যানার্জি কোনো দায়িত্ব পেলে সেটা ছেড়ে পালিয়ে যাওয়ার মেয়ে নয়। আপনার প্রচারের কৌশলটা অত্যন্ত অত্যাধুনিক কৌশল। আপনি একেবারে ঘরে ঘরে পৌঁছন এবং কি মাইক্রোফোন নিয়ে আপনি বলেন আশীর্বাদ করবেন, ঘরের মেয়ে এসেছি। এই আপনার প্রতিদ্বন্দ্বী বারবার ব্যক্তিগত আক্রমণ। সজল ঘোষ কিন্তু যথেষ্ট কঠিন নাম, তার কারণ তিনি যথেষ্ট পরিচিত সোশ্যাল মিডিয়াতে। প্রতিদ্বন্দ্বীকে কিভাবে দেখছেন এবছর? দেখো, ভোটটা তো আর সোশ্যাল মিডিয়ায় হয় না। সোশ্যাল মিডিয়ায় বা নিউজ চ্যানেলে যারা রোজ মুখ দেখায়, তাদের মানে তার মানে এটা না যে মানুষ তাদেরকে এলাকায় ভোট দেবে। 1, 2 হচ্ছে যে এটা সেই কৌশলই তারা নিয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে কপি করা হয়েছে বলবো না, এটা ইউজুয়ালি বিজেপি করে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পই করেন সেটাই তারা কপি করে। প্রথমে বলে ভিক্ষে, লক্ষ্মীর ভান্ডার ভিক্ষে, যুবসাথী ভিক্ষে, বামেরাও বলেছে। হ্যাঁ, তো তারপরেই দেখি লাডলি বেহিন এই সেই ওই নাম দিয়ে সেইগুলো কপি করা হয়। বিহারে ভোট করার সময় সেই লক্ষ্মীর ভান্ডারটাকেই অস্ত্র করে, হাতিয়ার করে তারা ভোটটা করেছিল। তো এটা তাদের একটা ওই রাজনৈতিক ট্রেন্ড, যে তৃণমূল যাই করবে সেটাই কপি করতে হবে। বরানগরের সবচেয়ে বড় সমস্যা জল জমা। অনেক ক্ষেত্রে ড্রেনেজের সমস্যা রয়েছে, জল জমে বৃষ্টি হলেই। বলা হয় যে পানীয় জলেরও নাকি সমস্যা রয়েছে বিভিন্ন ওয়ার্ডে। বিধায়ক হিসেবে যদি এবার ফেরেন, তাহলে প্রথম আপনার প্রায়োরিটি কি হবে? মানে কোন কাজটি প্রথম করবেন? আমি প্রথমেই বলবো যদির কথা নদীতে। এইখানে বিধায়ক হিসেবে আমি ফিরবো, এখানে যদির কোনো জায়গা নেই। কারণ আমি কাজ করেছি। আমি যদি শুধু বিধায়ক হয়ে এলাকায় এসে হাত নাড়িয়ে একটা ওই সম্বর্ধনা নিয়ে চলে যেতাম, তাহলে আমি আত্মবিশ্বাসী হতাম না। আমি কনফিডেন্ট যে আমি কাজ করেছি। মানুষ দেখো, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, ডেডিকেশন, অনেস্টির কোনো বিকল্প হয় না। আমি অনেস্টি নিয়ে, ডেডিকেশন নিয়ে আমি 1.5 বছর চেষ্টা করেছি। একজন জনপ্রতিনিধির পক্ষে 1.5 বছরে যেটুকু করা সম্ভব, সব দপ্তর নতুন, কোথায় চিঠি লিখতে হবে, কি করতে হবে, সেগুলো সবটাই আমাকে এই 1.5 বছরে জানতে হয়েছে। তো সেই জন্য আমি কাজ করেছি, সেই জন্য আমি কনফিডেন্ট। এটা ঠিকই যে এখানে জল জমার একটা সমস্যা ছিল, এবং কিছুটা অংশ এখনো আছে। কারণ বরানগরটা একটা গামলার মতো, ভৌগোলিক যে অবস্থানটা, সেইটার জন্যই কিন্তু এখানে জল জমে। এবং এখানে নিকাশির ব্যবস্থাটা খুব কঠিন বিষয়, কারণ বিটি রোডের ওপরে এবং জিএলটি রোডের ওপরে, যেটা ওই রাস্তার নিচে যে পাইপলাইনগুলো, সেগুলো ব্রিটিশ আমলে বসানো। তো সেইখানে মানে রেগুলার ক্লিনিং করানোটা কোনো পৌরসভার পক্ষে সেই ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ডটা হয় না। আমি প্রথমেই বলবো যে আমি কিন্তু ইগনোরেন্ট না। আমি যে সমস্ত সমস্যাগুলো আছে সেটাকে ফেস করি সামনে থেকে, এবং আমি অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ আছে। আমি প্রথমে যখন 24-এ উপনির্বাচনে এসেছিলাম, তখন আমার কাছে প্রধান যে লক্ষ্যটা ছিল বিধায়ক হয়ে, সেটা হচ্ছে রাস্তা। আমি গত 1.5 বছরে রাজ্য সরকারের কাছ থেকে, স্টেট ফান্ড থেকে আমি 7 কোটি টাকার ফান্ড এনেছি, যেটা দিয়ে সারা বরানগর জুড়ে রাস্তা হয়েছে। সারা জায়গায় আমি লাইটের ব্যবস্থা করেছি। আমার বিইউপি ফান্ড থেকে লাইট, হাইমাস্ট লাইট স্টেট ফান্ড থেকে, এই সমস্তগুলো আমি এনেছি। এবং একটা পয়েন্ট আমি এখানে বলতে চাই যে জল জমাটা, যখন বামফ্রন্ট সরকাররা ছিলেন, তখন এখানে একবার জল জমলে 5 দিন জল নামতো না। কিন্তু অবশ্যই মামাটি মানুষের সরকার আসার পরে সেটা পুরোটা চলে গেছে, আমরা নিষ্পত্তি করতে পেরেছি, আমি সেইটা বলবো না। কিন্তু হ্যাঁ, এখন 1-2 ঘন্টা জল থাকে। আমাদের কাজ হচ্ছে আগামী দিনে সেই 1-2 ঘন্টাও জলটা যাতে না জমে, সেই ব্যবস্থাটা করা। এবং আমার গতবারের 2024-এর উপনির্বাচনে আমার ইস্তেহারেই ছিল বরানগর ড্রেনেজ মাস্টার প্ল্যান, যেটাতে নিকাশি ব্যবস্থাটা পুরো একটা বড় ফান্ডের কাজ, পাইপলাইনের কাজ। সেটা অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে। 1.5 বছরে পসিবল ছিল না সেটার জন্য আমার 5 বছর লাগবে। সেই কাজটা হাফ ডান হয়ে রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি প্রচারে এটাই বলছি যে অনেক কাজ আমি করতে পেরেছি, অনেক কাজ এখনো অসম্পূর্ণ আছে। সেই কাজগুলো আমি সম্পূর্ণ করতে চাই। আমি একবার বলিনি আমি সব করে নিয়েছি। মিথ্যে কথা আমি বলবো না, মিথ্যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দেয় না। যেটুকু করেছি সেইটুকু কাজই বলবো। হ্যাঁ, তারা সুযোগ দিলে আগামী দিনে সেই আগের কাজগুলো, অসম্পূর্ণ কাজগুলো শেষ করবো।
রত্ন, আপনি একেবারে আদ্যপান্ত রাজনীতিক, আমি জানি সেটা। এবং আপনি খাতা পেন নিয়ে বসেন হিসেব করতে যে কোথায় ঠিক পরিসংখ্যান কি বলছে, কোথায় কিভাবে ভোটে জেতা যায় এবং কোথায় আমার কি কাজ বাকি আছে। খাতা পেন নিয়ে যখন বসলেন, অনেকেই বলছেন বরানগরে ভোটের রাজনীতির ক্ষেত্রে বামের একটা বড় ফ্যাক্টর। তন্ময় ভট্টাচার্য তিনি দাঁড়িয়েছিলেন, ভোট কাটাকুটির অঙ্কে খানিকটা বেনিফিট আপনি পেয়েছিলেন, স্বীকার করতে হবে বলে তারা দাবি করেন। এক্ষেত্রে সায়নদীপ দাঁড়িয়েছেন। কোথাও গিয়ে বামেদের ভোট কাটা এবার কি একটা কঠিন চ্যালেঞ্জ হচ্ছে না? আমরা কোন দল কোন প্রার্থী দিয়েছেন, কে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমাদের সেটা হেডেক না। আমাদের হেডেক হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মা মাটি মানুষের সরকারের উন্নয়ন, সেইটা মানুষের কাছে তুলে ধরা এবং মানুষ সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার করে ভোট দেবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন বামেদের কথা তুললেনি, আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে তারা তো 30টা বছর 34টা বছর তারা সরকারে ছিলেন। এখনো তারা যখন মিটিং মিছিলে বেরোন, প্রচুর মানুষে বেরোয়, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আর ইভিএম অবধি পৌঁছায় না। তো এই বামের নিচে, বয়ের নিচে পুটকি লাগিয়ে রাম হওয়াটা, এইটা একটা কিন্তু বড় ফ্যাক্টর। তাদের নেতাই বলেছেন। আমি বলবো যে যাদের সিদ্ধারা রয়েছে বলেই মনে করি বামেদের, তারা একটা ডেফিনেটলি একটা তাদের একটা আদর্শ আছে। বিজেপির যেরকম কোনো আদর্শ নেই, সিপিএম এর আছে একটা আদর্শ, ঠিক আছে, তাদের একটা নীতি আদর্শ আছে বলেই আমি বিশ্বাস করি। তো আমি বলবো যে তারা যদি প্রতিদ্বন্দ্বিতাই করছেন, তারা তাদের নিজের ভোটটা ধরে রাখার চেষ্টা করুক। তাতে তারা বেশি ভোট পেলে মানুষ সেটা ডিসাইড করবে, আমরা কেউ না। মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষ মাথায় অলরেডি করে নিয়েছে। আমি যতই বলি মানুষকে আমাকে ভোট দেবেন, আমায় ভোট দেবেন, একটা সুযোগ দেবেন, যেমন বাকিরা বলছে, মানুষ কিন্তু জানে তারা কাকে ভোট দেবে। তারা সামনে হ্যাঁ বলবে, কিন্তু ইভিএমে গিয়ে কোন বোতামটা টিকতে হবে তারা কিন্তু ঠিক এখন থেকে ঠিক করে নিয়েছে। তো সেই জন্যই আমি বলবো যে বিজেপিকে সুবিধে করে দেওয়ার, বিজেপিদের জোট সঙ্গী হওয়ার বাম আমরা এক্সপেক্ট করি না। বাম থাকুক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক লড়াই হোক, যেন বয়ের নিচে পুটকি লাগিয়ে তারা রাম না হয়ে যায়। এখন লক্ষ্য একটাই, আমি নয় এখন নেমেছি, এই যে লোকগুলোকে দেখছো, এই আমার এজেন্টগুলো এখানে রয়েছে সব, এরা 3 মাস ধরে রাস্তায় রয়েছে, বউ বাচ্চা মা বাবা বয়স্ক সব ছেড়ে তারা রাস্তায় রয়েছে, এসআইআর এর চক্করে মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে। আমি এখন রোদে একটু পুড়ি, আমার কর্মীগুলো 3 মাস ধরে দিনরাত এক করেছে। তো আমি, তারা যাদের জন্য হয় ভোট চাইতে যাবে, সে যদি তাদের সাথে একটু রোদে না ঘোরে, তারা উৎসাহ পাবে কোত্থেকে? মানে আমার যেটা নীতি, আমি যেটা আমার সিনেমার ক্ষেত্রেও প্রফেশনাল কমিটমেন্টটা আমার কাছে সর্বপ্রথম। আমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন মানে প্রয়াত হলেও আমি শুটিং করতে গেছি। এখানের কমিটমেন্টটা আরো বেশি। ইটস নট আ ইজি জব বিং আ পাবলিক রিপ্রেজেন্টেটিভ। বড় দায়িত্বও থাকে, অনেক বড় দায়িত্ব। এতগুলো মানুষ, কারোর বাড়ির সামনে জল আসছে না, কারোর বাড়ির সামনে জল জমছে, কারোর রাস্তা ভেঙে গেছে, কারোর লাইট অফ হয়ে গেছে, এই সবটা কেটের করতে হয়। এবং তুমি যদি কাজ না করো, মানুষ তোমায় ভোট দেবে না। আমি এইটুকু সিম্পল একটা অঙ্ক, 2 + 2 4 হচ্ছে এটা, কাজ না করলে মানুষ ভোট দেবে না। এই জন্য আমাকে 1.5 বছর আমার উপরে এই প্রেশারটা ছিল যে আমাকে কাজ করতে হবে। কাজের বিকল্প হয় না, হার্ডওয়ার্কের বিকল্প হয় না, অনেস্টির বিকল্প হয় না। অনেস্টির কথা আপনি বলছেন। তৃণমূল সরকার ভাতা, বিরোধীরা দাবি করেন ভাতা সংস্কৃতি, ভাতা দিয়ে ভোটে জিতছেন আপনারা। এই দুর্নীতির প্রশ্ন ওঠে সায়ন্তিকা দিয়ে, আপনার উপরে সরাসরি না লাগলেও সরকারের বিরুদ্ধে ওঠে, ভাতা সংস্কৃতি, দুর্নীতি, বিভিন্ন রকমের নানান রকম প্রশ্ন ওঠে। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন কিভাবে? না, এই প্রশ্নের উত্তর দল দেবে, বা যারা এই প্রশ্ন করছেন নিজেরা তারা দেবে। আমার এখন মূল লক্ষ্য কে কি করেছে সেইটা না, আমি কি করেছি সেটা ডিভিডেন্ডটা আমি পাচ্ছি কিনা, সেটা আমার মূল লক্ষ্য। সজল ঘোষকে নিয়ে কি বলবেন? কোনো বার্তা? প্রতিদ্বন্দ্বী তিনি। না, গণতান্ত্রিক লড়াই হোক, রাজনৈতিক লড়াই হোক, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। আসলে বিজেপি তো মানে ইউজুয়ালি আমরা দেখি মানুষ তার সরকার নির্বাচিত করে। এখন বিজেপির আমলে সরকার তার ভোটার নির্বাচিত করছে এসআইআর এর মাধ্যমে। তো সবাই আসবে, ভোট চাইবে, সেটা তো নর্মাল ব্যাপার। উনি একটু রাগ করছেন কারণ উনি জানেন যে উনি হারবেন। ব্যক্তিগত আক্রমণ তো উঠে আসে না, ব্যক্তিগত আক্রমণটা করা ওদের আইডিওলজির মধ্যে। বিজেপির আইডিওলজি হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করা, অ্যান্ড স্পেশালি তারা নারী বিদ্বেষী। বিজেপির এত রাগ কেন? কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজন ছেলে হতেন তাদের অত রাগ হতো না। যেহেতু একজন মহিলার কাছে তারা হেরে গেছে, মেল ইগো হার্ট হচ্ছে, পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা বিজেপি। তো এই জন্যই এখানে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বা এর আগেও হেরে গেছিলেন, হেরো প্রার্থী যিনি ছিলেন, তারও রাগ যে একজন নায়িকার কাছে হেরে গেলাম, সে আবার ম্যাডাম মহিলা।
তো তারা অ্যাকসেপ্ট করতে একটা অসুবিধা হয়, এটা বিজেপির আইডিওলজি। জয় বড় মা জয়। যখন ডাকি তখন পাই। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।